প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা সকলে সুস্থ আছো, সুন্দর মতো পড়াশোনা করতে পারতেছো। তোমাদের পরীক্ষা যেহেতু সামনে, তোমরা বাসায় নিয়মিত অনুশীলন করো, এটাই আমরা চাচ্ছি। তোমরা পড়াশোনার মধ্যে থেকে একটা ভালো রেজাল্ট নিজেকে এবং পরিবারকেও এবং আমাদের কলেজকে উপহার দাও, এই প্রত্যাশা করতেছি আমরা তোমাদের কাছে। আর যে কোনো সমস্যা তার সমাধানের জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, আমরা নির্দ্বিধায় সেটা সমাধান করার চেষ্টা করব। কোনো বিষয় নিয়ে তোমরা অতি বেশি অ্যাংজাইটেড বা উত্তেজিত হওয়ার দরকার নেই। তোমাদের যে কোনো সমস্যা তোমরা স্যারদের সাথে যোগাযোগ করো, আমরা তার সমাধান দেওয়ার চেষ্টা করব। ক্লাসের ব্যাপারে হোক বা অন্য যে কোনো বিষয়ে হোক, আমরা আশা করতেছি যে তোমরা সে বিষয়গুলো বুঝে অনুধাবন করে সে অনুযায়ী কাজ করবা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমরা এখানে লিখে রাখছি। তোমরা সুন্দর করে খাতায় আগের ধারাবাহিকতায় ক্লাসটা সাজানো আছে, ফলে তোমরা যদি প্রত্যেকটা ক্লাস একটার পরে একটা দেখো তাহলে সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অনেক কিছু বইতে হয়তো কোনোটা সামনে কোনোটা পেছনে আছে, কিন্তু আমি জানি যে কিভাবে ধারাবাহিকভাবে সাজালে তোমাদের বুঝতে সুবিধা হবে, সে আলোকে আমি তোমাদের সাথে ক্লাস নিতেছি। আর যেহেতু অধ্যায়টা সম্পূর্ণটা আমি নেব না, কিছু অংশ স্যার নেবেন, ফলে সেই অংশগুলো নিয়ে আমি কথা বলতেছি না, আমি আমার অংশগুলোই সুন্দর মতো প্রত্যেকটা একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী ধারাবাহিকভাবে সাজানোর চেষ্টা করেছি। এরপরেও তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টসে তোমরা আমাকে জানিয়ে দাও, আমি সেটা দেখে তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো সেটাকে আমরা সংক্ষেপে সামারাইজ করতেছি। আরো বিস্তারিত অনেক কিছু লিখতে হতো, এত কিছু লিখি নাই। সেক্ষেত্রে 1 নম্বর পয়েন্টে আমরা রাখতেছি গ্যাসের বয়েলের সূত্র। এটা আমাদের ফার্স্ট পেপারের 10ম অধ্যায়ের আলোচনার বিষয়, কিন্তু এখানে আমাদের লাগবে সেই অর্থে যে আমাদের সমস্ত পরিবর্তনে চাপ এবং আয়তনের সম্পর্ক, সমস্ত পরিবর্তনের চাপ এবং আয়তনের সম্পর্ক জানতে আমাদের বয়েলের সূত্রটা লাগবে। ফলে আমরা এখানে গ্যাসের বয়েলের সূত্রটা নিয়ে কথা বলবো। 2 নম্বর হচ্ছে সমষ্ণ ও রুদ্ধতাপীয় পরিবর্তন সম্পর্কে প্রথম ক্লাসে তোমাদের কিছু ধারণা দেওয়া আছে, মাঝখানে আমি কথা বলি নাই, আমি জানি। এরপরে এখন বললে তোমরা হয়তো আরেকটু ভালো মতো বুঝতে পারবা। তাহলে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় পরিবর্তন নিয়ে আমি আর একটু কিছু আলোচনা করব, দুটারই আলাদা আলাদা ভাবে আলোচনা করব। রুদ্ধতাপীয় পরিবর্তনে সেক্ষেত্রে চাপ এবং আয়তনের সম্পর্ক, এখানে যেমন সমষ্ণ পরিবর্তনের চাপ এবং আয়তনের সম্পর্ক একটা পাওয়া যাবে, অনুরূপভাবে রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে চাপ এবং আয়তনের একটা সম্পর্ক পাওয়া যাবে, যেটা আমার অঙ্ক করতে কাজে লাগবে। এই দুইটাই কাজে লাগবে। আরো কিছু সূত্র এখান থেকে তৈরি করা যাবে, সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। যদি সময় স্বল্পতা থাকে তাহলে পরবর্তী ক্লাসে হয়তো আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আর তোমাদের খুব বেশি ওরিড হওয়ার কারণ নেই, যেহেতু আমাদের এমসিকিউ টাইপ কোশ্চিন হবে। সেকেন্ড পেপারের এই অধ্যায় থেকে 10টা কোশ্চিন হবে, ফার্স্ট পেপারের যে অধ্যায়টা পড়ানো হচ্ছে সেই অধ্যায় থেকে 10টা কোশ্চিন হবে। ফলে এমসিকিউ কোশ্চিনের জন্য অঙ্কের খুব বেশি দরকার হবে না, 2-1টা থাকতে পারে, কিন্তু সেটা খুবই সামান্য বা তোমাদের সংজ্ঞা বা যেগুলো পড়া হয়েছে তার আলোকেই থাকবে, খুব বেশি ডিটেলস বা গভীরতায় যাওয়ার দরকার হবে না। লাস্ট পয়েন্টটা হচ্ছে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় রেখার সম্পর্ক। এখানে রেখা বলতে আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব যে সমষ্ণ এবং রুদ্ধতাপীয় দুইটা গ্রাফ, এই দুইটা গ্রাফে তাদের মধ্যে পারস্পরিক কিছু সম্পর্ক পাওয়া যাবে, সেটা ম্যাথমেটিক্যালি এবং গ্রাফিক্যালি দুইটাই আমরা দেখানোর চেষ্টা করব। তাহলে এই বিষয়গুলোর আলোকে আজকে আমরা কথা বলবো। তোমাদের আবারও মনে করাই দেই যে কম্পিউটার মোবাইলের স্ক্রিনটাতে তোমরা টাচ করে সেটাকে বড় করার সুযোগ থাকে। মোবাইলটাকে অটো রোটেশন মোডে রাখো, আর শব্দ স্পষ্টভাবে শোনা এবং লেখার জন্য তোমরা হেডফোন ইউজ করো। সেক্ষেত্রে দেখে দেখে তোমরা লিখতে পারবা, লেখাটা আরো একটু স্পষ্ট, একটু বড় হবে। অনেক বড় করে লিখলে অল্প কথায় বোর্ডটা ভরে যাবে, ফলে একটা মিনিমাম স্ট্যান্ডার্ড রেখে আমাকে লিখতে হচ্ছে। সেই অর্থে তোমাদের একটু কষ্ট হতে পারে, তারপর এই বিষয়গুলো তোমরা অনুধাবন করে
আমি তো বলে দিলাম, তোমরা যদি আমার কথাটাও শোনো তাও সেটা লিখতে পারার কথা। তাহলে আজকে আমরা চলে যাচ্ছি এই বিষয়গুলোর আলোচনায়। সুন্দর করে খাতায় তুলে ফেলো, আমি বলতেছি, তোমরা লিখো যে বয়লের সূত্রটা তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক। যারা তুলতে পারো নাই তাদের জন্য আরেকবার বলতেছি, তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা যদি কোনো একটা পাত্রের মধ্যে গ্যাস রেখে তাপমাত্রাটা যদি কন্টিনিউয়াসলি একটা ধ্রুবক রাখি, সেই অর্থে আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক সম্পর্কটা হচ্ছে বিপরীত। আয়তন মনে করো যদি বাড়ে তাহলে চাপ কমে যাবে, অথবা চাপ যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে বলবো যে আয়তন কমে গেছে। চাপ কমে গেলে আয়তন বাড়বে, চাপ বাড়লে আয়তন কমবে। সেরকম সম্পর্ককে বলা হচ্ছে ব্যস্তানুপাতিক। আর যদি একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা কমলে একটা কমে, সেই সম্পর্ককে বলা হয় সমানুপাতিক। তাহলে সেই অর্থে আমরা V is proportional to 1/p লিখলাম, বা সমানুপাতিক তুললে একটা ধ্রুবক নিয়ে আসতে হয়, তাহলে সেক্ষেত্রে V সমান K 1/p। এখানে K হচ্ছে ধ্রুবক, পিটাকে পাশে পার করে দিছি, ফলে P into V, অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল হচ্ছে সবসময়ের জন্য একটা ধ্রুব রাশি। এটাকে এক্সটেন্ড করে আমরা যে কোনো চাপ এবং যে কোনো আয়তনের জন্য যদি নিয়ে যাই, সেজন্য আমরা দুটা স্টেপ দেখাচ্ছি। P1 V1 সমান P2 V2 সমান P3 V3, আরো বাড়তে পারে। এই ফলে ডট 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 রেখে কে রাখতেছি। তার মানে আমি ওই একটা নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে যে কোনো চাপের জন্য তার আয়তন ক্যালকুলেশন করে চাপ এবং আয়তনের গুণফল সবসময়ের জন্য একটা ধ্রুব পাবো। এই সূত্রটাকে বলা হচ্ছে আমার বয়লের সূত্র, আর এই সম্পর্কটাই বলা হচ্ছে আমার সমষ্ণ পরিবর্তন। অর্থাৎ তাপমাত্রা স্থির থাকলে গ্যাসের চাপ এবং আয়তনের পরিবর্তন বা সম্পর্কটাই হচ্ছে সবসময় চাপ এবং আয়তনের গুণফল হচ্ছে একটি ধ্রুব রাশি। এখানে সাইড নোটে আমরা V সমান আয়তন, P সমান চাপ এবং K সমান ধ্রুবক এই রাশিগুলোকে চিহ্নিত করে রাখতেছি। তাহলে এটা হলো জেনারেল সূত্র। আর অঙ্কের জন্য যেটা আমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এরকম দুইটা স্টেপ বা স্টেজ দেওয়া থাকবে। এটা হচ্ছে গ্যাসের প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন বলে দেওয়া থাকবে, পরিবর্তন করে দ্বিতীয় অবস্থায় তার আয়তন বলে দেওয়া হলো, চাপ বের করতে হবে। অথবা দ্বিতীয় অবস্থায় তার চাপ বলে দেওয়া হলো, আয়তন বের করতে হবে। এই ধরনের সম্পর্কটা আমরা ব্যবহার করব এই সূত্রের মাধ্যমে। এই অর্থে আমরা এটাকে বয়লের সূত্র বলতেছি, বা সমষ্ণ পরিবর্তন কেউ আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে আমরা এখন সমষ্ণ পরিবর্তন এবং রুদ্ধতাপীয় পরিবর্তনের সংজ্ঞাটা আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি। এটা বইতে আছে, তারপরেও আমি লিখে রাখতেছি, কারণ ধারাবাহিকভাবে তোমরা যদি খাতায় তুলে রাখো তাহলে কোনটার পরে কোনটা পড়িয়েছি সেটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা বলতেছি, তুমি খাতায় লিখো সমষ্ণ পরিবর্তন, যে পরিবর্তনে গ্যাসের চাপের ও আয়তনের পরিবর্তন হয়। অর্থাৎ যে পরিবর্তনে গ্যাসের চাপের এবং আয়তনের পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রা স্থির থাকে, সেই পরিবর্তনকে সমষ্ণ পরিবর্তন, ইংরেজিতে আমরা লিখতেছি আইসোথার্মাল চেঞ্জ বলে। কখনো কখনো অবজেক্টিভ টাইপ কোশ্চেনে আইসোথার্মাল চেঞ্জ এই ওয়ার্ডটা আসতে পারে, ফলে আমাদের এটাও জানা দরকার যে সমষ্ণ পরিবর্তনের ইংরেজি ওয়ার্ড বা টার্মস হচ্ছে আইসোথার্মাল চেঞ্জ। তাহলে তোমরা একটু সময় নাও, আস্তে আস্তে লিখো, সময় দেওয়া হচ্ছে। আমি আরেকবার বলে দিব, যে পরিবর্তনে গ্যাসের চাপের ও আয়তনের পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রা স্থির থাকে, সেই পরিবর্তনকে সমষ্ণ পরিবর্তন, ব্র্যাকেটে লেখো আইসোথার্মাল চেঞ্জ বলে। তাহলে তাপমাত্রা যেহেতু স্থির, আমরা কিন্তু বয়লের সূত্রেও সেই কথাটাই বলতেছিলাম যে তাপমাত্রা স্থির থাকলে
কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক। তাহলে এই যে সমস্ত পরিবর্তনে সেই অর্থে আমরা চাপ এবং আয়তনের সম্পর্ক এখানে লিখতে পারি, সেটা হলো P1 V1 সমান P2 V2 সমান K ধ্রুবক বা PV সমান ধ্রুবক। এইটা সংজ্ঞা হিসেবে আমাদের 1 মার্কের ক মার্কের প্রশ্ন লাগবে। খ মার্কের 2 মার্কের প্রশ্নের জন্য বা অবজেক্টিভ সম্পর্কে তোমাকে বিস্তারিত যদি জানতে হয় তাহলে সেক্ষেত্রে সমস্ত পরিবর্তনের শর্তসমূহ এই বিষয়গুলো বইতে সুন্দর করে লেখা আছে, আমি লিখব না, এটা পড়ে নিবা। অথবা সমস্ত পরিবর্তনের বৈশিষ্ট্যসমূহ এটাও পড়ে নিবা। তাহলে এই বৈশিষ্ট্যগুলো তোমার মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে আসতে পারে। সেই অর্থে তোমার এই বিষয়টা, এটা 1 মার্কের প্রশ্ন যদি লিখিত টার্মসে থাকে, এগুলো প্রত্যেকই 2 মার্কের প্রশ্ন বা খ মার্কের প্রশ্ন জন্য থাকবে। তাহলে এইটুকু গেল আমরা সমস্ত পরিবর্তন বা আইসোথার্মাল চেঞ্জের জন্য। ঠিক সিমিলার টার্মস রুদ্ধতাপীয় পরিবর্তনের জন্য এক জায়গায় শুধু পরিবর্তন আছে, সেটা একটু খেয়াল করে দেখো। যে প্রক্রিয়ায় গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন কালে, তাহলে রুদ্ধতাপীয় পরিবর্তনের সঙ্গে আমরা লিখতেছি যে প্রক্রিয়ায় গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন কালে তাপের কোনো পরিবর্তন হয় না। এখানে বলতেছিলাম তাপমাত্রা স্থির থাকে, আর এখানে বলতেছে তাপের কোনো পরিবর্তন হয় না, মানে তাপ স্থির থাকে কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটে, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকে না। সহজ কথায় তাকে রুদ্ধতাপীয় ব্র্যাকেটে লিখতেছে অ্যাডিয়াবেটিক চেঞ্জ বলে। তাহলে সংজ্ঞাটা একেবারে স্টেপ বাই স্টেপ আরেকবার বলতেছি। যে প্রক্রিয়ায় গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তনকালে তাপের কোনো পরিবর্তন হয় না কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটে, তাকে রুদ্ধতাপীয় পরিবর্তন বলে বা রুদ্ধতাপীয় বলে। এখানে পরিবর্তন কথাটা লিখতে হবে, তোমরা লিখে ফেলো, আমি লিখে দিচ্ছি। রুদ্ধতাপীয় পরিবর্তন, আচ্ছা এইখানে না লিখে এই জায়গাটাতে মুছে দেই। রুদ্ধতাপীয় পরিবর্তন বলে। সংজ্ঞাটা কমপ্লিট হলো। এই ক্ষেত্রে আমাদের টার্মসটা মনে রাখতে হবে যে তাপের কোনো পরিবর্তন হয় না, আর এই ক্ষেত্রে হচ্ছে তাপমাত্রা স্থির থাকে, মানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। তাহলে একই কথাই, ঠিক যেখানে সিমিলার ওয়ার্ড হচ্ছে তাপমাত্রার সাথে যদি সম্পর্ক যাও, ঠিক আছে, তাপমাত্রা স্থির থাকে, এক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তন ঘটে। এই জায়গাটাও দাগ দিয়ে রাখো, বুঝতে সুবিধা হবে। ঠিক একইভাবে রুদ্ধতাপীয় পরিবর্তনের শর্তসমূহ, এটাও আমাদের রুদ্ধতাপীয় পরিবর্তন সম্পর্কে আরেকটু বিস্তারিত বুঝতে সহায়তা হবে বা খ মার্কের প্রশ্নের জন্য আসবে। আরেকটা টার্মস রুদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্যসমূহ, এই বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। তাহলে এই বিষয়গুলো আমরা এর মধ্যে থেকে এরপরে চলে যাব এই সমষ্ণ পরিবর্তন এবং রুদ্ধতাপীয় পরিবর্তনের পারস্পরিক কিছু সম্পর্ক। তার আগে আমরা দেখে আসবো রুদ্ধতাপীয় পরিবর্তনে এই যে চাপ এবং আয়তনের সম্পর্কটা কি, এটা কিন্তু আমরা এখন দেখাই নাই। এই ক্ষেত্রে সমষ্ণ পরিবর্তনের চাপ এবং আয়তনের সম্পর্ক ছিল চাপ এবং আয়তনের গুণফল হচ্ছে সবসময় ধ্রুবক থাকবে। এই ক্ষেত্রে কি তাই থাকবে কিনা, এই ক্ষেত্রে চাপ এবং আয়তনের সম্পর্ক আমরা নিয়ে আসবো। তাহলে তোমরা এইটুকু তুলে নাও, আমরা চলে যাচ্ছি রুদ্ধতাপীয় পরিবর্তনে চাপ এবং আয়তনের সম্পর্ক দেখতে। রুদ্ধতাপীয় পরিবর্তনে চাপ এবং আয়তনের সম্পর্ক যদি আমরা লিখতে চাই, সেক্ষেত্রে কিছু বাংলায় সম্পর্ক আমাদেরকে উপস্থাপন করতে হবে। যে মনে করি আদর্শ গ্যাসে ডিকিউ পরিমাণ তাপ প্রয়োগ করায়
আয়তন ডিভি পরিবর্তন ঘটে এবং তাপমাত্রার পরিবর্তন ডিটি হয়। আমরা এখন এখানে আদর্শ গ্যাস ধরে নিতেছি। কেমিস্ট্রিতে তোমরা যেটা বিষয়টা দেখবা যে আদর্শ গ্যাস কাকে বলে, এই বিষয়টা নিয়ে স্যার তোমাদের সাথে কথা বলবে। আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাস দুটার মধ্যে কিছু পার্থক্য পাওয়া যাবে। আপাতত ধরে নিতেছি যে আইডিয়াল গ্যাস হিসেবে আমরা সেক্ষেত্রে সামান্য ক্ষুদ্র পরিমাণে তাপ দিলাম, এই জন্য ডি ইউজ করতেছি। ডিকিউ পরিমাণ তাপ প্রয়োগ করায় এর আয়তনে ডিভি পরিবর্তন ঘটে। তাহলে তাপ প্রয়োগ করতেছি বা তাপ বের করে নিতেছি, যাই হোক সেক্ষেত্রে আয়তনের কিছু পরিবর্তন হবে, সেই পরিবর্তনটাও সামান্য জন্য ডিভি এবং তাপমাত্রা পরিবর্তন ডিটি। তাহলে এই অবস্থার আলোকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, গতিবিদ্যার প্রথম সূত্র মতে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটা আমরা জানি বৈজ্ঞানিক ক্লসিয়াসের সূত্র। সে অর্থে ডিকিউটা থাক, ডিইউ এর পরিবর্তে আমরা লিখব সিভি বা এখানে এন ডিটি, আর ডিডাব্লিউ পরিবর্তে লিখতেছি পি ডিভি। তোমরা এই সম্পর্কটা আগের ক্লাসটা দেখলে বুঝতে পারবে যে ডিইউ সমান এন সিভি ডিটি কিভাবে আসছে। তাহলে এই সমীকরণটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতেছি, আর কাজটাকে চাপটা স্থির রেখে আয়তনের পরিবর্তনটাকে ক্যালকুলেট করলে কাজের পরিমাণটা হয় পি ইন্টু আয়তনের পরিবর্তন, চাপ ইন্টু আয়তনের পরিবর্তন দ্বারা কাজ পাওয়া যায়। আদর্শ গ্যাস সমীকরণ একটা আছে, আদর্শ গ্যাস সমীকরণ। আচ্ছা, এই সেন্টেন্সটা একটু পরে লিখতেছি। আমরা যেহেতু রুদ্ধতাপীয় পরিবর্তনের জন্য একটু লিখে রাখি, রুদ্ধতাপীয় পরিবর্তনে তাপের কোনো আদান প্রদান হবে না, সেক্ষেত্রে ডিকিউ এর মানটা হচ্ছে 0 হলে সেই অর্থে আমরা বাম পাশে 0 লিখে এটা সিভি এন ডিটি প্লাস পি ইন্টু ডিভি এই টার্মটা লিখলাম। এটা আমরা 2 নম্বর সম্পর্ক রাখলাম। শর্ত কি, যে যদি রুদ্ধতাপের পরিবর্তন ঘটে ব্যবস্থাটা, তাহলে সেক্ষেত্রে বাইরে থেকে তাপের আদান প্রদান হবে না, আর তাপের আদান প্রদান না হলে ডিকিউ আর তাপের পরিবর্তনটাও শূন্য হবে। সেই অর্থে আমরা এই জায়গায় 0 বসাই দিলে এই সমীকরণটা এভাবে লেখা যায়। তাহলে আমি উপরের অংশে মুছতেছি কিছু অংশ, সম্পূর্ণটা মুছবো না, তোমরা আস্তে আস্তে দেখে দেখে তুলো। এরপর চলে আসতেছি আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান এন আর ডিটি, সরি এনআরটি। 1 মোল গ্যাসের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা পিভি সমান আরটি লিখতে পারি।
আমি একটু বিস্তারিত লিখতেছি যেন বুঝতে সুবিধা হয় কেন এই সমীকরণটা আসলো। এটা হচ্ছে মূল সমীকরণ, 1 মোল হলে n এর মান 1, ফলে আমি nটাকে বাদ দিয়ে দিলাম। এই সমীকরণটাকে আমরা অন্তরীকরণ করব। এই সমীকরণগুলো তোমরা মনে রাখো। এটা যদি আমার 1 মোল গ্যাসের জন্য হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু n এর মানটা কি হবে, 1 হবে। যেহেতু আমরা এখানে 1 মোল কন্ডিশনটা ইউজ করতেছি, ফলে এখানে Cv dt সমান প্লাস Pdv আমরা পরে লিখব, তোমরা এটা ভুলে যেও না। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সমীকরণগুলো মুছে দিলাম। তোমাদের খাতায় আছে, তোমরা ধারাবাহিকভাবে দেখো। তাহলে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। আবার মনে করা দিচ্ছে অন্তরীকরণ অপারেটর d/dt হতে পারে, d/dx হতে পারে, d/dθ হতে পারে, কিন্তু সেটা বলে দিতে হবে যে তাপের সাপেক্ষে, আয়তনের সাপেক্ষে, চাপের সাপেক্ষে বা x অক্ষের সাপেক্ষে বা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ। এখানে আমি কিছুই বলি নাই, আমি শুধু বলতেছি অন্তরীকরণ করে পাই। তার মানে নরমাল শুধু d থাকবে, নিচের টার্মটুকু থাকবে না। এটাকে pv লিখলাম, এটা d/rt টার্ম লিখলাম। এইটা আগের দিনেও দেখাইছি তোমাদেরকে। তাহলে এই ক্ষেত্রে ব্যবকলন বা অন্তরীকরণ করা যাবে দুইটা টার্মই। তাহলে এইটা আমাদের প্রথম ক্লাসে আলোচনায় বা সেকেন্ড ক্লাসের আলোচনায় সেক্ষেত্রে অন্তরীকরণের কিছু সমীকরণ ছিল ইউভি, অর্থাৎ এটাকে ভি টার্ম ধরতেছে, যে দুইটাই ব্যবকলন যোগ্য হলে একটাকে স্থির রাখবো, পি স্থির, আয়তনকে পরিবর্তন দেখাবো, আয়তনের পরিবর্তন করব, ফলে ডিভি, আয়তনের উপরে অপারেটরটা বসবে। এর পরের টার্মটা হবে ভিটা স্থির থাকবে, পি এর উপরে অপারেটর বসবে, ডিপি। এই ক্ষেত্রে আরটা থাকলো, টি এর উপরে অপারেটর বসলো, এটা ব্যবকলন যোগ্য হিসেবে দেখাচ্ছে আপাতত। তারপর টি স্থির, ডি আর। এই আরটা এটা একটা ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ শূন্য হয়, ফলে এই টার্মটুকু থাকে না, ফলে এটা জিরো হয়ে যায়। তাহলে পরের টার্মটাতে আমরা লিখতেছি পি ডিভি প্লাস ভি ডিপি সমান হচ্ছে আর ডিটি। এখানে লিখে দাও, যেহেতু ডি আর সমান 0। আমরা শুধু ডিটির মানটা বের করতে চাচ্ছি, উদ্দেশ্য আছে, তোমাদেরকে দেখাবো। ডিটি সমান, তাহলে সেক্ষেত্রে লিখবো এই আর দ্বারা ভাগ হয়ে যাবে, পি ডিভি প্লাস ভি ডিপি ডিভাইড বাই আর। আগে দুইটা সমীকরণ আছে, এটাকে 3 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এই পর্যন্ত কারো কোথাও অসুবিধা হলে আগের ক্লাসটা একটু দেখে আসো বা তার আগের ক্লাসটা দেখো, তাহলে সহজেই বুঝতে পারবা। কেউ যদি আজকে জয়েন করো তাহলে তার জন্য এটা দুর্বোধ্য লাগবে, এটাই স্বাভাবিক। আর পড়াশোনাটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমি বলতেছি যে তুমি একবারে এক রাতে পরীক্ষার জন্য যদি সব পড়তে যাও, কিছুই পাবা না, কিছুই পড়া হবে না। পরীক্ষার হলে তোমাকে খালি হাতেই ফিরে আসতে হবে, খাতা সাদা জমা দিয়ে। সেই ক্ষেত্রে পড়াশোনাটা একটা স্টেপ বাই স্টেপ করতে হয়। ফলে আমরা টিচাররা তোমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেই তোমরা সেভাবে ফলো করো। তোমরা এই পথে নতুন, ফলে আমরা জানি যে তোমাদেরকে কিভাবে গাইড করলে তোমরা সঠিক বা সাফল্যের চূড়ায় পৌঁছাইতে পারবা, সঠিক পথে থাকবা। তাহলে এই অর্থটা, এইটা ডিটি বের করতে এটাকে ভাগ করে দিছি, নরমাল কিছুই করি নাই, অন্তরীকরণও করি নাই, খালি জাস্ট অপারেটরটা বসাইছি। অন্তরীকরণ করলে তার যে সূত্র পরিবর্তন হবে সেটাও কিন্তু এখনো দেখানো হয় নাই। তাহলে এই ডিটি টার্মটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। তোমরা একটু খেয়াল করে দেখো যে 2 নম্বর সমীকরণটা কি ছিল। আর আমি উপরে মুছে দিচ্ছি। তাহলে ডিটি এর মান 2 নং সমীকরণে 1 মোল গ্যাসের জন্য বসিয়ে পাই। 1 মোল গ্যাসের জন্য বসিয়ে পাই।
সেক্ষেত্রে বাম পাশে ছিল 0, এটা সিভি ডিটি ছিল, সেই ডিটির পরিবর্তে আমরা এখানে বসাই দিচ্ছি ই ইন্টু ডিভি প্লাস ভি ইন্টু ডিপি ডিভাইড বাই আর সমান পি ইন্টু ডিভি। কিছুই করি না, ডিটির মানটা বসেছি, আর এন এর মানটা যেহেতু এখানে বলে দিচ্ছে 1 মোল, সেই অর্থে এন এর মানটা মুছে দিছি। আমাদের এই অংশগুলো সমীকরণ মুছে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপরে আমরা যেটা করতেছি, নরমালি লিখতেছি পি সিভি ডিভি প্লাস ভি সিভি ডিপি প্লাস পি আর ইন্টু ডিভি। তার মানে উভয় সমীকরণকে আর দ্বারা গুণ করছি, যার কারণে আর এখানে আর কেটে গেছে, কিন্তু এখানে আরটা থেকে গেছে, ফলে পি আর হয়েছে। এর পাশে 0 কে গুণ করলে যা তাই থাকবে। আচ্ছা, তাহলে পি আর ডিভি এই পর্যন্ত আমরা আসলাম। এই ক্ষেত্রে দেখো আমাদের সিভি টার্মটা কমন আছে, তারপরে আমরা লিখতেছি না, পরে একটু যাই। এই পাশে 0 থাক, পি সিভি ডিভি প্লাস ভি সিভি ডিপি প্লাস পি আর এর পরিবর্তে লিখতেছি সিপি মাইনাস সিভি ইন্টু ডিভি। এই যে আর সমান যে সিপি মাইনাস সিভি, এটা যদি আমি না বুঝে থাকি, আগের ক্লাসটা যদি না করে থাকি, তাহলে এটা কিন্তু শুরুতে আলোচনা ছিল। ফলে আমি যখন এখানে আর এর জায়গায় সিপি মাইনাস সিভি বসাইতাম, তখন তুমি আমাকে প্রশ্ন করতে যে স্যার এটা কোথা থেকে আসলো। এই ধারাবাহিকতাটাই রক্ষার জন্য আমি এইভাবে সাজাচ্ছি। তোমরা বইয়ের যে অংশ আছে সেই অংশটাকে এবার আমার ক্লাসটা আগে ভালো করে বুঝে নিয়ে বইয়ের যে অংশ আছে সেই অংশে যা দেখো, তাহলে সহজেই খুঁজে পাবা বা বুঝতে সুবিধা হবে। পিসিভিডিভি, পিসিভিডিভি এখানে মাইনাস টার্ম থাকবে, ফলে এটা কেটে যাবে। আমি একটু সংক্ষেপ করতেছি, একটু বড় হয়ে গেছে, ক্লাসটা সংক্ষেপ করতে হবে। ফলে এই পাশে থাকবে শুধু পি সিপি ডিভি। তোমরা নিজে একটু দেখো, যে আর একটা লাইন নিজে করে দেখো। এরপরে আমরা যেটা করব, যে সিভি দ্বারা ভাগ করব উভয় পক্ষকে। ফলে 0, এটা ভি ডিপি প্লাস পি সিপি বাই সিভি ইন্টু ডিভি। উভয় পক্ষকে সিভি দ্বারা ভাগ করে তাহলে সিপি দ্বারা ভাগ করে এটা থাকবে না, এই জন্য ভিডিপি লিখছি, পি থাকবে, সিপি নিচে সিপি চলে আসলো, আর ডিপি লিখতেছি। এই পাশে 0 কে কিছু দিয়ে ভাগ করে 0 হয়। সিপি বাই সিপি সমান আমরা কি জানি, এটাও সম্পর্ক আমরা জানি যে এটা সমান গামা 0 ভি ডিপি প্লাস পি গামা ডিভি। তাহলে এই পর্যন্ত কারোর কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা? যেহেতু গামা সমান আমরা সম্পর্ক জানি সিপি বাই সিভি। তাহলে এই পর্যন্ত আমরা আসলাম। তোমরা এই পর্যন্ত তুলো, তারপরের টার্মটুকু আমি উপরের দিকে মুছে দিব। তাহলে এই পর্যন্ত তোলা হয়েছে নিশ্চয়ই। এরপরে আমরা চলে যাচ্ছি পরের অংশে।
এরপরে উভয় পক্ষকে পিভি দ্বারা ভাগ করো। উভয় পক্ষকে পিভি দ্বারা ভাগ করে পাই। তাহলে এই সমীকরণকে পিভি দ্বারা ভাগ করলে বাম পাশে জিরোই থাকবে। পিভি দ্বারা ভাগ করলে এখানে হবে ডিপি বাই পি। এই পাশে পিভি দ্বারা ভাগ করলে পি পি কেটে যাবে, এখানে গামা ডিভি বাই ভি। আচ্ছা, তাহলে এই সমীকরণটাকে আমরা 4 নম্বর সমীকরণ দেই। এরপরে আমরা অন্তরীকরণের ক্ষেত্রে যেভাবে লিখছিলাম ঠিক সেই অধ্যায়ে বা সেই ক্লাসে সাথে সাথে সমাকলনও লিখছিলাম। অন্তরীকরণ বলতেছিলাম যে ভাগ করা, সমাকলন হচ্ছে গুণ করা। তাহলে এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাগ অবস্থায় আছে। এখন এটাকে যদি আমরা সমাকলন করে দিই তাহলে সে পূর্ণাঙ্গ আকার বা আকৃতিতে পৌঁছাতে পারবে। সে অর্থে আমরা 4 নম্বর সমীকরণকে সমাকলন করে পাই। তাহলে উপরোক্ত সমীকরণ কে সমাকলন করে পাই। তাহলে এই পাশে সমাকলন করলে আমরা লিখতেছি একটু ভেঙে, ইন্টিগ্রেশন 0 ইন্টু কি লিখবো, এটা ইন্টিগ্রেশন বা ধ্রুবক যাই লিখি না কেন এটাকে এইভাবে লিখি ডি পিভি, বা একটা টার্ম লিখতে পারো, এটা কি লেখা যেতে পারে ডি, আচ্ছা ভি লিখি, এটা লেখার দরকার হয় না। তারপর আমি লিখতেছি এটাকে সমাকলনের জন্য লিখতেছি 1/p, ও সরি এখানে কিছু লিখবো না, কার সাপেক্ষে সমাকলন সেটা বলতেছি না, এই জন্য আমরা কিছু লিখতেছি না। ফলে এটা ইন্টিগ্রেশন, সামনে চিহ্নটা আসবে। যেমন আগের অন্তরীকরণে শুধু ডিটা ছিল, নিচে dx বাই ডিটি বা ডি থেটা ছিল না, এক্ষেত্রেও তাই হবে। এটা সমাকলনের পরে এখানে ডিটি বা dx বা ডি থেটা থাকার কথা সেটা থাকবে না। এটাকে ভেঙে লেখো, এই চিহ্নটা দিচ্ছি সমাকলনের জন্য, এটাকে ভেঙে এভাবে লিখে লেখা যায় ডিপি, একই জিনিস, প্লাস ইন্টিগ্রেশন, এটা গামাটা বাইরে থাকবে ধ্রুবক, এই ক্ষেত্রে আমরা 1/v dv লিখতে পারি। তোমাদের এই জটিল সমীকরণগুলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি একটাই কারণ, ইন ফিউচারে তোমরাই কোনো বিজ্ঞানী বা বড় কিছু হবা, তাই ধারাবাহিকতায় তোমাদের কিছু ম্যাথমেটিক্যাল টার্মও জানা দরকার। ক্যালকুলেশন বা ক্যালকুলাস এই বিষয়টাও তোমাদের নতুন, ফলে তোমরা এই বিষয়টার সাথে কিছুটা পরিচিত হলা। পরবর্তীতে আরও জটিল জটিল সমীকরণ যখন আসবে তখন তোমাদের এই বিষয়গুলো আরেকটু সহায়তা হবে। তবে বেশি ভয় পাওয়ার কিছু নাই, এই সমীকরণগুলো মাধ্যমে আমি জাস্ট বোঝাচ্ছি যে কিভাবে বিষয়টা একটা থেকে আরেকটাতে আসতেছে। আমি যদি মুখস্থ করি তাহলে সেই বিষয়টা খুব বেশি দিন আমাদের মাথায় বা মেমোরিতে থাকবে না। যদি আমরা বুঝে থাকি তাহলে সেটা দীর্ঘদিন থাকবে। আর যে বুঝে পড়ে তার জন্য পড়াশোনাটা অনেক সহজ, আর যে মুখস্থ করে তার জন্য পড়াশোনাটা অনেক দুর্বোধ্য বা কঠিন। তো সেই কারণে একবার না দুইবার না, তুমি বুঝতে না পারলে 3বারের বার ঠিকই বুঝতে পারবা। চেষ্টা করতে থাকো, না পারলে আমার সাথে যোগাযোগ করো, তাহলে সেই ক্ষেত্রে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে এই পর্যন্ত আসার পরে জিরো একটা ধ্রুবক, ধ্রুবকের অন্তরিক সমাকলন করলে সেটা একটা ধ্রুবক হয়, বা সেই অর্থে আমরা এটাকে লিখতে পারি, বা এটা ধ্রুবককে এই অর্থে এই জায়গায় লিখব, এটা একটা সম্পর্ক আমাদের ছিল, ইন্টিগ্রেশন অফ 1/x dx, এটার রেজাল্ট ছিল ln x। দেখো আমি এই সম্পর্কটা লিখে রাখছি, তোমরা ওই জায়গায় যে ক্লাসটাতে আমি ক্যালকুলাস সম্পর্কে ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসটাতে দেখলে তোমরা পাবা। তাহলে এইটা কি সেটার মতো না, একই জিনিস, ফলে এইটুকুর পরিবর্তে আমরা ln p লিখতে পারি, ln p। এই জায়গায় এটা গামা, এটাকে লিখতে পারবা ln v, বা কে এটা ln p, এইটা এইভাবে লেখা যায় ln v এর পরে পাওয়ার হিসেবে উঠে যায়।
এটা লন বা লগের সম্পর্ক তোমরা যখন পড়ছো ম্যাথমেটিক্সে সেখানে শেখা আছে। তাহলে লন এ প্লাস লন বি সমান আবার কি লেখা যায়, লন এ বি। ফলে লন এ বি মানে পি ইন্টু এইটা ধ্রুবক হিসেবে থাকবে। লনটাকে পাশে পার করে দেই, বা পি ভি টু দি পাওয়ার গামা সমান তাহলে ই টু দি পাওয়ার কে। লনকে এই পাশে নিয়ে আসলে সেটা কে হয়, ই হয়। ফলে এটাও একটা ধ্রুবক, ফলে এটাকে আমরা একটা ধ্রুবক নাম দিতে পারি, তাহলে ধ্রুবক। তাহলে দেখো রুদ্ধতাপের পরিবর্তনের ক্ষেত্রে চাপ এবং আয়তনের সম্পর্ক পেলাম। চাপ এবং আয়তনের উপরে পাওয়ার হিসেবে থাকবে গামা সমান ধ্রুবক। এটাকে আমরা এইভাবে লিখতে চাইলে পারবা, P1 V1 টু দি পাওয়ার গামা সমান হচ্ছে P2 V টু দি পাওয়ার গামা সমান ডট 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 সমান K। তাহলে এইটা আমার অঙ্কের জন্য লাগবে। আর এটা হলো জেনারেল ফর্ম, যে PV টু দি পাওয়ার গামা সমান হচ্ছে ধ্রুবক। পরবর্তীতে যখন আমরা অঙ্ক করতে যাব তখন প্রক্রিয়াটা যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয় তাহলে PV টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, বা P1 V1 টু দি পাওয়ার গামা P2 V টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক লিখে অঙ্কটা করব। আর যদি সমস্ত পরিবর্তন বোঝায় তাহলে সেক্ষেত্রে P1 V1 সমান P2 V2 লিখব। এই জায়গা থেকে চাপ এবং আয়তনের সম্পর্ক থেকে পরবর্তীতে তাপমাত্রা সম্পর্ক নিয়ে আসতে পারি। এরপরে চাপ এবং তাপমাত্রা হতে পারে, আয়তন এবং তাপমাত্রার সম্পর্ক হতে পারে। সেই বিষয়গুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমরা যেহেতু আরেকটা টার্ম বা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আজকে সময় স্বল্পতার কারণে তোমাদের উপরে অনেক বেশি চাপ পড়ে যাবে, সেই চিন্তা করে ওই অংশটুকু আমরা সামনের ক্লাসে আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আগামী ক্লাসের স্বাগতম জানিয়ে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।